বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে 15th of July 2026। তো আমাদের যেহেতু 3 বছর পার হয়ে গেছে কানাডাতে, আলহামদুলিল্লাহ আমাদের পিআরও হয়ে গেছে। সো এই জন্য চিন্তা করলাম যে নিজের এক্সপিরিয়েন্স কিছুটা শেয়ার করি ইউটিউবে, যদি কেউ উপকৃত হয় এতে, সেটাই আমার জন্য বড় পাওয়া হবে। সো ফার্স্ট অফ অল, স্পেশালি বাংলাদেশ থেকে যারা আসবেন, এখন সবাই এটা ভালো করে জানেন যে এখন ভিসা খুব ফ্রিকুয়েন্ট দিচ্ছে না। কারণ এখন যে ভিসার কোটা ছিল, যে ইয়ারলি তারা তো প্রতি 3 বছরের জন্য একটা নাম্বার প্রকাশ করে, অ্যাপ্রক্সিমেট সেই নাম্বারটার কাছাকাছিই তারা ভিসা দেয়, যেটা লাইক 2023 পর্যন্ত প্রতি 3 বছরে 1,08,00,000 মানুষ ছিল, 8 লাখ অ্যাপ্লিকেন্ট, তারা অ্যাপ্লিকেন্টদের ভিসা দিত। সেটা এখন নেমে হয়তো বা প্রতি বছরে চলে আসছে লাইক 1.5 লাখ। তো অফকোর্স সেটা আগের চেয়ে 50% বা 60% লেস। তো এই জন্য ভিসার পাওয়ার সংখ্যা কম, রিফিউজালের সংখ্যা বেশি। বাট যাদের ফাইল অফকোর্স ভালো, আইএলটিএস ভালো, যেই সাবজেক্টে স্টাডি করতে আসতেছে সেই সাবজেক্টে সে পড়ালেখা করছে আগে এবং ভালো কান্ট্রিটাই দেখাইতে পারলে তারা ভিসা পাচ্ছে না এমন না, কারণ মানুষ আসতেছে, আমরা দেখতেছি, বাট কম, আগের ফ্লোর চেয়ে কম। ওকে, নাও কামিং টু দ্য মেইন পয়েন্ট। কানাডাতে বিভিন্ন টাইপের ভিসা দেওয়া মানুষ আসে। যতটুকু আমি জানি, এক আসে গিয়ে হচ্ছে স্টাডি ভিসা সবচেয়ে বেশি, স্টুডেন্ট আসে, তার সাথে তার স্পাউস ওর ফ্যামিলি, লাইক বাচ্চা থাকলে তারাও আসে। তো যেটার মাধ্যমে আমরা আসছি, দেন এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে বা প্রভিন্সিয়াল নমিনেশনের মাধ্যমে ডাইরেক্ট পিআর নিয়ে আসে, এরকমও আছে অনেক, যদিও সেটার সংখ্যা অনেক কমে গেছে এখন। কারণ এক্সপ্রেস এন্ট্রিতে লাস্ট কবে ফেডারেলের মাধ্যমে বাংলাদেশ কানাডার বাইরে থেকে কাউকে নিয়ে আসছে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে, লাস্ট কবে ড্র করে সেটা আমি দেখিনি, অনেক দিন হয়ে গেছে। কারণ রিসেন্টলি এখন যাই ড্র হচ্ছে তাই গিয়ে হচ্ছে আইদার সিইসি ক্যাটাগরি, আর না হয় পিএনপি ক্যাটাগরি। তারপরে থার্ড নাম্বার যেটা আছে সেটা কি হচ্ছে ওয়ার্ক পারমিটেড মানুষ ডাইরেক্ট আসে, সেটা ওই এলএমআইয়ের মাধ্যমে অ্যাপ্লাই করে, দেন কোনো এমপ্লয়ার তাকে হায়ার করলে সে আসে, এসে ডিজায়ার্ড রিকোয়ার্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স যখন তার আওয়ার কমপ্লিট হয়ে যায়, তখন তারা ওই ফেডারেলে অ্যাপ্লাই করে, পিএনপিতে অ্যাপ্লাই করে দেন ফেডারেল পিআরের জন্য অ্যাপ্লাই করে। আরও আছে বিজনেস ভিসা, লাইক এন্টারপ্রেনার ভিসা, যারা মেবি 1 লাখ খ্যাট কোনো একটা বিজনেসে ইনভেস্ট করে তারা অ্যাপ্লাই করতে পারে। আমি ওইটার বিষয়ে খুব ভালো জানি না, বাট ওইটার বিষয়ে বলবো না এই জন্যে। তো ফার্স্ট অফ অল আমি আজকে কথা বলবো কি হচ্ছে স্টাডি পারমিটের বিষয়ে। এই স্টাডি পারমিটের মেইন যে হার্ডেলটা, অ্যাপ্লাই করার আগে মানুষ তো স্বপ্ন দেখে ফার্স্টে যে আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাব, কানাডার মতো কান্ট্রিতে যাব যেখানে সোশ্যাল বেনিফিটগুলো খুব ভালো, প্লাস আদার্স সব কিছুতেই বাংলাদেশ থেকে বা আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি থেকে এইটা আগে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। তো সবারই স্বপ্ন থাকে এই টাইপের দেশে গিয়ে সেটেল হওয়ার জন্যে। তো স্বপ্নের পরেই যেটা আসে সেটা গিয়ে হচ্ছে টাকা, 1 নাম্বার। 2 নাম্বার গিয়ে হচ্ছে আইএলটিএসে আমি অনেক দেখছি আমাদের সাথেই যে কানাডা যাবে, তারা আমাদের ব্যাচে ভর্তি হয়েছে ইয়েতে আইএলটিএস কোচিংয়ে, কানাডা যাবে। তো আইএলটিএসে তারা যখন প্র্যাকটিস শুরু করে তারা আগ্রহ হারায় ফেলে, দেখে যে তারা প্র্যাকটিস করতেছে বাট ডিজায়ার মক টেস্ট দিচ্ছে, স্কোর উঠতেছে না, দেন তারা ওটা চেঞ্জ করে।
যে না দেখ কোথায় আমি কম আইএলসে যাইতে পারবো, ঘুরতে ঘুরতে তারা ইউকেতে গিয়ে হাজির হয় বা এমন একটা দেশে গিয়ে হাজির হয় যেটার যাওয়ার পরে যাইতে তো পারে বাট গিয়ে পরে ফিউচার খুঁজে পায় না, এইরকম অবস্থা হয়। তো প্রথম যে হার্ডেলটা সেটা কি হচ্ছে আইএলস। তো আইএলসে প্র্যাকটিস করার জন্য যারা ইংলিশের খুব বেসিক ভালো তারা নিজেরাই প্র্যাকটিস করে, অফকোর্স যাদের ইন্টারমিডিয়েট লেভেল বা কি হচ্ছে মিড লেভেলের বেসিক, তারপর কি হচ্ছে একটু উইকনেস আছে তারা কোচিং করে, বিভিন্ন কোচিং আছে আইএলস কোচিং। বাট দ্য মেইন প্রবলেম ইজ এটাতে লাইগা থাকতে হয়। আইএলস এরকম না যে আমি 1 ঘন্টা দিলে দিলাম না দিলে নাই, 2 ঘন্টা দিলে দিলাম না দিলে নাই, হয়ে যাবে, হয় না। তার জন্য আমরা এসএসসি ইন্টারের সময় যেরকম পড়ছি পড়ালেখা করছি ওটাতে সময় দিয়েছিলাম ভালো রেজাল্টের জন্য, আইএলসেও সেম দিতে হয়। তো প্রসেসটা কি হচ্ছে, প্রথম আইএলস দিতে হবে, সাইমেন্টেনিয়াসলি যেদিন থেকে আপনি আইএলস প্র্যাকটিস শুরু করছেন, লাইক আপনি একটা কোচিংয়ে ভর্তি হয়েছেন যেখানে আইএলস প্র্যাকটিস করতেছেন, তো ওটা ইউজুয়ালি কোচিংয়ের লেন্থগুলো 3 মাস থাকে, 3 মাস 6 মাস যে যেরকম নেয়, হোয়াট এভার ইট ইজ। তো 3 মাসের যখনই আপনি প্র্যাকটিস শুরু করবেন মেক শিওর যে ওই টাইমে আপনি ব্যাংকে যে সলভেন্সি দেখাবেন সেই সলভেন্সি সেম টাইমেই আপনি রাখা শুরু করছেন, টাকা রাখা শুরু করছেন, বা টাকা যেটা আপনি দেখাবেন। সাপোজ আপনি একটা স্টুডেন্ট আসবেন, তখন তার কি দেখানো লাগে 1 বছরের টিউশন ফিস এবং 1 বছরের লিভিং কস্ট। তো সেটা যদি হয়, এখন একটা মানুষের কানাডা গভর্নমেন্ট কনসিডার করে একটা মানুষের লিভিং কস্ট ইয়ারলি 21,000 or 22,000 ইয়ারলি। তো সেই টাকাটা, সেই পরিমাণ 22,000 CAD, নট ইউএসডি অর নট বাংলাদেশি টাকা। তো সেই টাকাটা সাপোজ আপনি জানুয়ারির 1 তারিখ থেকে আইএলসের প্র্যাকটিস শুরু করলেন, সেই টাকাটা আপনি জানুয়ারির 1 তারিখে ব্যাংকে রাখেন। এর সাথে আপনি যেই ইউনিভার্সিটি বা যেই কলেজে যাচ্ছেন সেই কলেজ যেটা আপনি সিলেক্ট করছেন, শর্ট লিস্টেড অফকোর্স করছেন যে আমি এই প্রভিন্সে এই কলেজে ইউনিভার্সিটিতে যাব, ওকে। তো ওইটার ওয়েবসাইট দেখেন, তাদের কত ইয়ারলি কত লাগে, সেই পরিমাণ টাকা আপনি ব্যাংকে রাখেন। অফকোর্স একটু বেশি টাকা রাখবেন যেটা সেফ সাইডে থাকার জন্য। সাপোজ আপনার ইয়ারলি দেখলেন যে কেউ একজন নার্সিং পড়তে আসতেছে, ইয়ারলি দেখলেন তার 40,000 CAD ইয়ারলি বেতন বা আনুষঙ্গিক খরচ। তো 40,000 CAD প্লাস ওইদিকে 22,000 62,000 CAD হয়ে যাচ্ছে। তো সেফ সাইডে থাকার জন্য আপনাকে 70,000 CAD রাখতে হবে। 70,000 CAD মিনস লাইক 65 লাখ টাকা। সেটা আপনি জানুয়ারির ফার্স্টেই রাখেন, কারণ যখন আপনি আইএলটিএস শেষ করে ভার্সিটিতে অ্যাপ্লাই করে ভার্সিটির এনরোলমেন্ট লেটার নিয়ে যখন ভিসা অ্যাপ্লিকেশনে যাবেন, ভার্সিটির অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে যখন ভিসা অ্যাপ্লিকেশনে যাবেন, তখন আপনার সেই যে ফান্ডটা, সেই ফান্ডটা অ্যাটলিস্ট 6 মান্থের ম্যাচিউরড হতে হবে। তো এখন ম্যাচিউরড তো আপনি সাপোজ ধরেন 3 মাস, মার্চ মাসে আপনি আইএলটিএসে বসলেন, তারপরে ভার্সিটিতে অ্যাপ্লাই করলেন এপ্রিল মাসে, ভার্সিটি আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে দিল মে মাসে, দ্যাট মিনস আপনি জুন মাসের দিকে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করলেন, রাইট? তো জুন মাসে কিন্তু আপনার টাকাটা তখন 6 মাস ম্যাচিউর হয়ে যাচ্ছে। আনম্যাচিউর টাকা কিন্তু এখন আর অ্যাকসেপ্ট করে না। আগে এক সময় যখন অনেক ভিসা দিত তখন কানাডা গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করতো, বাট দোজ ডেজ গন, এখন আর ওইগুলো নাই। তো এটাই বলার জন্য যে টাকাটা যেন আগে রাখা হয় ব্যাংকে, সেটা যে কোনো ব্যাংক হতে পারে বাংলাদেশের, বাট ট্রাই করবেন যে লাইক ভালো ব্যাংক, রিনাউন্ড ব্যাংকগুলো লাইক ব্র্যাক ব্যাংক, এসসিবি, এই টাইপের ব্যাংকে রাখলে আরও ভালো। কম্পারেটিভলি ইভেন সিটি ব্যাংকও ভালো, কম্পারেটিভলি যদি গভর্নমেন্ট ব্যাংকে না দেখে ওইটাতে দেখালে সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা, নাও কামিং টু দ্য পয়েন্ট, এরপরে আপনি যখন আইএলটিএস প্র্যাকটিস করতেছেন, ইন দি মিন টাইম আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন। এটার একটা বড়
ইম্প্যাক্ট আছে ভিসা পাওয়ার ক্ষেত্রে। কিভাবে সেটা? In সেটা কি 800 হচ্ছে meters, turn right onto the Trans-Canada Highway, Nova Scotia 105 West Sorry. ramp to Baden-Canso Causeway. ওই আপনি এখন পড়তেছেন গিয়ে হচ্ছে আপনার আন্ডারগ্রেড করা আছে লাইক সায়েন্সে, লাইক এনি ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, ক্যান বি Turn সিএসসি, right onto the Trans-Canada Highway ramp, then merge onto can Trans-Canada be Highway. CSC or can be other engineering subject, even আপনি ফিজিক্সে পড়ছেন, ওকে। কিন্তু এখন আপনি যদি অ্যাপ্লাই করেন মাস্টার্স করার জন্য, মাস্টার্স ইন বিজনেস, মাস্টার্স ইন এডুকেশন, মাস্টার্স ইন আর্টস অ্যান্ড কালচার্স, স্বাভাবিকভাবেই ভিসা অফিসার আপনাকে ভিসা দিবে না, বলবে তুমি এটা দিয়ে কি করবা, এই সাবজেক্ট পড়ে তুমি কি করবা। সিম্পল ক্যালকুলেশন, রাইট? ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট। তো এই জন্য প্রথম সিলেক্ট করতে হবে যে আপনি কোন সাবজেক্টে পড়তে যেতে যাচ্ছেন। Continue on Nova Scotia 105 West for 1 kilometer. দেন সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয় যে কলেজ ইউনিভার্সিটি সিলেক্ট করা। অফকোর্স সবাই চায় ভালো মানের ইউনিভার্সিটি কলেজে যেতে, কিন্তু সে ডিপেন্ড করে আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস কীরকম। এখন এরকম ইউনিভার্সিটি আছে যে ইয়ারলি $70,000-80,000 লেগে যায় সাবজেক্টে, ভালো একটা সাবজেক্টে পড়তে গেলে। আবার In কোনোটাতে 600 meters, 35,000-এও turn পড়া left যায় onto ইয়ারলি। Park Road. আচ্ছা, তো সেইটা সিলেক্ট করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা কি হচ্ছে সবাই চায় পিআর নিতে ভাই। আসেই তো এখানে অ্যারাউন্ড 99% পিপলই হচ্ছে আসে পিআর নিবে, সিটিজেনশিপ নিবে, এখানে স্থায়ী হবে, রাইট? তো এখন In সব the light, প্রভিন্সে turn left onto Park পিআরটা Road, ইজি then না। turn right onto Villa যদি Drive. কারো বয়স কম থাকে, লাইক 20-25, সে পড়ালেখা শেষ করে যেতে পারবে, এক্সপ্রেস এন্ট্রিতে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। তাদের জন্য প্রভিন্সটা ডাজেন্ট ম্যাটার, সে এক্সপ্রেস এন্ট্রিতে Turn ডাইরেক্ট right onto অ্যাপ্লাই Villa করবে। Drive. বাট যাদের বয়স হয়ে গেছে 30-32, রাইট, তাদের জন্য প্রভিন্স সিলেক্ট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। In কারণ 400 meters, তারা turn right ফেডারেলে onto অ্যাপ্লাই Railway Drive. করতে পারবে ডাইরেক্ট, আর ওই ক্ষেত্রে তার এজের জন্য কিন্তু পয়েন্ট কাটা যাচ্ছে। 29-এর পর থেকে প্রতি বছরে আপনি 5 পয়েন্ট করে হারাচ্ছেন, রাইট? তো এই জন্য যারা একটু এজ হয়ে গেছে, লাইক আমি আসছি আমার যখন 35 বছর ছিল, তো স্বাভাবিকভাবেই আমি Turn right onto Redland Drive. ডাইরেক্ট Then your এক্সপ্রেশনতে অ্যাপ্লাই destination will করবো be না, on the আমি right. তো পিএনপির থ্রুতেই যাইতে হবে আমাকে, ওকে। দেন এই জন্য যাদের একটু 30 পার হয়ে গেছে, 32-33 হয়ে গেছে, তাদেরকে এটা মেক শিওর করতে হবে যে প্রভিন্স সিলেকশনটা ভালো হচ্ছে। কারণ সব প্রভিন্সে এখন আর পিএনপি দিচ্ছেই না, লাইক অন্টারিওতে পিএনপি পাওয়া সেই ডিফিকাল্ট, যদিও তাদের পিএনপির কোটা সবচেয়ে বেশি। আচ্ছা, দেন আসেন বিসিতে। কিউবেকে অনেক ধরনের ফর্মালিটিস আছে এখন পিএনপি পাওয়ার জন্য। তো ওইটার জন্য আপনি বেস্ট গিয়ে হচ্ছে কোনো আরসিএসির সাথে কথা বলেন, যারা রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, তাদের সাথে কথা বলেন। অফকোর্স আমি না। দেন কথা বলতে হবে যারা মানে এই বিভিন্ন এজেন্সি বা গেলে আরসিএসি আমি প্রেফার করি এই জন্যে। তো আরসিএসির সাথে কথা বললে যেটা হবে যে আপনি ধারণা পাবেন যে কোন প্রভিন্সে কীরকম পিএনপিটা পাওয়া যায়। এরপরে আপনি শর্ট লিস্ট করেন যে আমি এই প্রভিন্সের 4টা কলেজ, 4টা ইউনিভার্সিটি শর্ট লিস্ট করলাম ওই প্রভিন্সের, এভাবে করে দেন স্টাডি করেন, তার থেকে গাইডলাইন নেন। আপনার যে আরসিআইসি আছে গাইডলাইন নিয়ে আপনি একটা কলেজ বা ইউনিভার্সিটি, 2টা বা 3টা কলেজ ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করতে খুব বেশি টাকা লাগে না, $250-300 লাগে সর্বোচ্চ, $250-300 হয়তো বা লাগে। ওই অ্যাপ্লাইটাই করলেন, করার পরে যখন চলে আসলো, অ্যাকসেপ্টেন্স লেটার চলে আসলো, এদিকে আপনি আইএলস মনোযোগ দিয়ে করতেছেন। ইনশাল্লাহ আইএলসে যদি 7 ওঠে, আমি যদি ভুল না করি, আইএলসে 7 উঠলে আপনি ম্যাক্সিমাম কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই। অ্যাকসেপ্টেন্স লেটার যখন আপনি পেয়ে গেলেন, তারপরের কথাগুলো নেক্সট ভিডিওতে বলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।